কখনো কখনো মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলো জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারে, যেখানে আশা বিলাসিতা আর আগামীকাল কেবল একটি অনিশ্চিত শব্দ। আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব, যার কাছ থেকে পৃথিবীর সবকিছু কেড়ে নিয়েছিল: পরিবার, স্বাধীনতা, পরিচয়। কিন্তু কেড়ে নিতে পারেনি তার জীবনের অর্থ খুঁজে পাওয়ার শক্তিকে। হয়তো এই গল্পের কোনো মুহূর্তে আপনি নিজেকেই খুঁজে পাবেন, কারণ এটি শুধু একজন মানুষের বেঁচে থাকার গল্প নয়। এটি এমন এক প্রশ্নের উত্তর খোঁজার যাত্রা, যা আমরা সবাই কোনো না কোনো সময়ে নিজেদের করি: আমি কেন বেঁচে আছি? স্বাগতম গল্পের আয়নায়। আজ আমরা প্রবেশ করব ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যানস সার্চ ফর মিনিং এর সেই অবিশ্বাস্য জগতে, যেখানে নরকের মাঝেও মানুষ তার ভেতরের আলোকে খুঁজে পেতে শেখে। যখন পৃথিবী আপনার সবকিছু কেড়ে নেয়। ১৯৪২ সাল। ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছে। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হারিয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের ভেতর। সেই সময় অস্ট্রিয়ার ভিয়েনায় বাস করতেন একজন তরুণ মনোরোগ বিশেষজ্ঞ, ভিক্টর ফ্র্যাঙ্কল। মানুষের মন, আশা আর জীবনের উদ্দেশ্য নিয়ে তিনি বহুদিন ধরেই ভাবছিলেন। তিনি বিশ্বাস করতেন, মানুষকে সবচেয়ে বেশি চালিত করে শুধু সুখের আকাঙ্ক্ষা নয়, বরং নিজের জীবনের একটি অর্থ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু তখনও তিনি জানতেন না, খুব শিগগিরই তার নিজের জীবনই হয়ে উঠবে সেই তত্ত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিন দরজায় কড়া নাড়ল ইতিহাস। নাৎসি বাহিনী তাকে এবং তার পরিবারকে গ্রেপ্তার করল। কোনো বিচার নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটি নির্দেশ: সব প্রস্তুত করুন, আপনারা চলে যাচ্ছেন। ফ্র্যাঙ্কল জানতেন না এই যাত্রা শেষ কোথায়। তিনি শুধু একটি ছোট ব্যাগে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো গুছিয়ে নিলেন: কাপড়, কিছু ব্যক্তিগত স্মৃতি আর একটি মোটা পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিটি ছিল তার বহু বছরের গবেষণা, মানুষের জীবনের অর্থ নিয়ে লেখা তার স্বপ্ন। তিনি ভাবছিলেন, যদি আর কিছুই না থাকে, অন্তত আমার এই কাজটি থাকবে। কিন্তু ভাগ্য তার জন্য অন্য গল্প লিখে রেখেছিল। দিনের পর দিন গাদাগাদি করে মানুষকে নিয়ে যাওয়া হলো একটি মালবাহী ট্রেনে। সেখানে ছিল না বসার জায়গা, না ছিল পর্যাপ্ত খাবার, না ছিল পানি। কেউ জানত না তারা কোথায় যাচ্ছে। ট্রেনের ভেতরে শুধু কান্না, ভয় আর নিস্তব্ধতা। একটি শিশুর কান্না ধীরে ধীরে থেমে যায়। একজন বৃদ্ধ জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, আমরা কি আর কখনো বাড়ি ফিরব? কেউ উত্তর দেয় না, কারণ উত্তর কারো জানা নেই। অনেক ঘন্টা, তারপর অনেক দিন। অবশেষে ট্রেন থামল। দরজা খুলতেই ভেসে এলো চিৎকার, দ্রুত নামো! চারদিকে বন্দুকধারী সৈন্য, হিংস্র কুকুর, অপরিচিত মুখ, আর দূরে উঁচু চিমনি থেকে উঠছে কালো ধোঁয়া। ফ্র্যাঙ্কল তখনও বুঝতে পারেননি তিনি এসে পৌঁছেছেন আউশভিৎসে, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর একটিতে। প্ল্যাটফর্মে নেমেই শুরু হলো বাছাই। একজন অফিসার শুধু আঙুল তুলে নির্দেশ দিচ্ছে, ডানে, বামে, ডানে, বামে। কেউ জানে না এই দুটি দিকের অর্থ কি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মানুষ বুঝতে শুরু করল, একটি পথ জীবনের দিকে, অন্যটি মৃত্যুর দিকে। একটি আঙুলের ইশারা, মাত্র ১ সেকেন্ড, আর সেই ১ সেকেন্ডই নির্ধারণ করে দিচ্ছে একজন মানুষের পুরো ভাগ্য। ফ্র্যাঙ্কল বেঁচে যাওয়া দলে পড়লেন, কিন্তু তিনি তখনও জানতেন না তার বাবা মা, স্ত্রী, ভাই কাদের সঙ্গে এটাই শেষ দেখা ছিল। এরপর তাদের নিয়ে যাওয়া হলো একটি ঘরে। সেখানে প্রথম নির্দেশ এলো, সব কিছু খুলে ফেলো: কাপড়, ঘড়ি, আংটি, চশমা, জুতো, এমনকি পরিবারের ছবিও। ফ্র্যাঙ্কল মরিয়া হয়ে নিজের গবেষণার পাণ্ডুলিপিটি লুকিয়ে রাখতে চাইলেন। একজন প্রহরী সেটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড দেখল, তারপর অবহেলা ভরে মাটিতে ছুঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে বহু বছরের পরিশ্রম, স্বপ্ন আর পরিচয় যেন ধুলোয় মিশে গেল। সেই মুহূর্তে ফ্র্যাঙ্কল বুঝলেন, মানুষের কাছ থেকে শুধু জিনিসপত্রই কেড়ে নেওয়া হয় না, তার স্বপ্নও কেড়ে নেওয়া যায়। এরপর তাদের মাথার সব চুল কেটে ফেলা হলো। শরীর থেকে কেড়ে নেওয়া হলো প্রতিটি ব্যক্তিগত চিহ্ন। আয়নার সামনে দাঁড়ালে আর নিজেকেই চিনতে পারা যায় না। কয়েক ঘন্টা আগেও যিনি ছিলেন একজন ডাক্তার, একজন স্বামী, একজন ছেলে, এখন তিনি শুধু একটি নম্বর। নাম হারিয়ে গেল, পরিচয় হারিয়ে গেল, অতীত হারিয়ে গেল।
প্রশ্নটা তখন আর ছিল না আমি কি হারিয়েছি, প্রশ্নটা হয়ে দাঁড়ালো আমি এখন কে। এই মুহূর্তে ভিক্টর ফ্র্যাঙ্কল একটি গভীর সত্য উপলব্ধি করতে শুরু করেন। আমরা প্রায়ই ভাবি আমাদের পরিচয় আমাদের পেশা, আমাদের বাড়ি, আমাদের অর্থ, আমাদের সম্পর্ক। কিন্তু যদি একদিন সবকিছু হারিয়ে যায়, তাহলে কি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে? নাকি আমাদের ভেতরে এমন কিছু আছে যা কোনো শক্তিই কেড়ে নিতে পারে না? এই প্রশ্নের উত্তরই ধীরে ধীরে জন্ম নেবে এই কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরে। আর সেই উত্তর শুধু ভিক্টর ফ্র্যাঙ্কলের জীবনই বদলাবে না, বদলে দেবে কোটি কোটি মানুষের জীবনকে। কিন্তু তিনি তখনও জানতেন না আসল দুঃস্বপ্ন তো সবে শুরু হয়েছে। ক্ষুধা, অমানসিক শ্রম, অপমান, মৃত্যুর সঙ্গে প্রতিদিনের সহাবস্থান, আর সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে একজন মানুষকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় সে কি আজও মানুষ হয়ে থাকবে, নাকি শুধুই বেঁচে থাকার জন্য নিজের মানবিকতাকে বিসর্জন দেবে। মানুষকে ভাঙার কারখানা। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে একজন মানুষকে ধ্বংস করতে কতটা কষ্ট দরকার, হয়তো আপনি বলবেন ক্ষুধা, অত্যাচার অথবা মৃত্যু। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল দেখেছিলেন মানুষের শরীরকে ভাঙার আগেই ভেঙে ফেলা হয় তার মনকে। আর সেই কাজটি প্রতিদিন পরিকল্পিতভাবে করা হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে। প্রথম রাত, বরফ শীতল বাতাস, ছেঁড়া পোশাক, চারদিকে অচেনা শত শত মুখ। কেউ কথা বলছে না, কেউ কাঁদছেও না, কারণ সবাই বুঝে গেছে এখানে কান্নারও কোনো মূল্য নেই। তাদের গাদাগাদি করে ঢুকিয়ে দেওয়া হলো একটি কাঠের ব্যারাকে। যে ঘরে 10 জন থাকার কথা সেখানে থাকছে 40 জন। মাটিতে খড়ের পাতলা স্তর, একটি ছেঁড়া কম্বল, আর সেই কম্বলটিও ভাগ করে নিতে হচ্ছে কয়েকজনকে। সেই রাতে ফ্র্যাঙ্কল ঘুমাতে পারেননি, শীতের জন্য নয়, ভয়ের জন্যও নয়, বরং একটি প্রশ্নের জন্য। আমি কি সত্যিই এখনো বেঁচে আছি? পরদিন ভোর, এখনো সূর্য ওঠেনি। হঠাৎ করে কানে এলো তীক্ষ্ণ বাঁশির শব্দ, চিৎকার, আদেশ, লাথি। সবাইকে কয়েক মিনিটের মধ্যে বাইরে দাঁড়াতে হবে। যে একটু দেরি করবে সে মার খাবে। কেউ অসুস্থ, কেউ দুর্বল, কেউ বৃদ্ধ। এখানে এসবের কোনো গুরুত্ব নেই। এখানে মানুষ নয়, শুধু শ্রমশক্তির হিসাব রাখা হয়। তারপর শুরু হলো দিনের কাজ। তুষারে ঢাকা জমি, পাথর টানা, রেললাইন বসানো, ভারী বোঝা কাঁধে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা। হাত জমে যাচ্ছে, পা অসাড়, পেট প্রায় খালি। সারাদিনের খাবার এক টুকরো শক্ত রুটি আর এক বাটি পানির মতো পাতলা স্যুপ। আজ আমরা হয়তো খাবারের সামান্য লবণ কম হলে বিরক্ত হই, কিন্তু সেখানে একটি আলুর খোসা পাওয়াও ছিল ভাগ্যের ব্যাপার। মানুষ তখন আর স্বাদের জন্য খেত না, বেঁচে থাকার জন্য খেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল না ক্ষুধা, ছিল অনিশ্চয়তা। আজকের দিনটি শেষ হবে তো? আগামীকাল সূর্য দেখা হবে তো? নাকি আজ রাতেই নামের বদলে আরেকটি সংখ্যা ইতিহাস থেকে মুছে যাবে? ক্যাম্পে মৃত্যু ছিল না কোনো ব্যতিক্রম। মৃত্যুই ছিল প্রতিদিনের সবচেয়ে স্বাভাবিক দৃশ্য। একদিন কাজ করতে করতে ফ্র্যাঙ্কল দেখলেন একজন বন্দী ক্লান্তিতে দাঁড়িয়ে পড়েছে। তার শরীরে আর শক্তি নেই। সে শুধু কয়েক সেকেন্ড বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু একজন প্রহরী কোনো কথা না বলে তাকে নির্মমভাবে আঘাত করতে শুরু করল। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে। কেউ এগিয়ে এলো না, কেউ প্রতিবাদ করল না, কারণ সবাই জানত আজ যদি আমি কথা বলি, আগামী লাশটি হবে আমার। এমন পরিবেশে ধীরে ধীরে একটি ভয়ঙ্কর পরিবর্তন ঘটে। মানুষ মৃত্যুকে দেখে আর চমকে ওঠে না। প্রথম দিন যে দৃশ্য দেখে বুক কেঁপে উঠেছিল, কয়েক সপ্তাহ পরে সেটিই হয়ে যায় প্রতিদিনের বাস্তবতা। ফ্র্যাঙ্কল এই অবস্থার নাম দেন মানসিক অসারতা। এটি ছিল মানুষের মনের আত্মরক্ষার একটি উপায়, কারণ প্রতিটি মৃত্যু, প্রতিটি চিৎকার, প্রতিটি অপমান যদি সমান তীব্রতায় অনুভব করতে হতো, তাহলে হয়তো কেউই কয়েকদিনের বেশি মানসিকভাবে টিকে থাকতে পারত না। এখানে এই বইটি একটি অসাধারণ সত্য তুলে ধরে। মানুষের মন অবিশ্বাস্যভাবে অভিযোজিত। আমরা ভাবি আমি এটা কখনো সহ্য করতে পারব না, কিন্তু বাস্তবতা হল জীবন যখন আমাদের সামনে অসম্ভব পরিস্থিতি এনে দাঁড় করায়,
তখন আমাদের ভেতরেই এমন এক শক্তি জেগে ওঠে যার অস্তিত্ব আমরা আগে জানতাম না। এটি কষ্টকে ছোট করে না, বরং মানুষের সহ্য ক্ষমতাকে বড় করে। তবে সবাই কি এই শক্তি খুঁজে পেত? না। প্রতিদিন ফ্র্যাঙ্কল দেখতেন কিছু মানুষ ধীরে ধীরে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলছে। তারা আর ভবিষ্যতের কথা বলতো না, আর স্বপ্ন দেখত না। তারা শুধু চুপচাপ বসে থাকত। একদিন রুটিটুকুও খেত না, কাজে যেতে চাইত না। চোখের ভেতর থেকে আলো নিভে যেত। আর আশ্চর্যজনকভাবে এর কয়েকদিনের মধ্যেই তাদের অনেকেই মারা যেত। কেন? শুধু ক্ষুধার কারণে? শুধু রোগের কারণে? ফ্র্যাঙ্কল বললেন, না। অনেক সময় মানুষ শরীরের আগে মনে মারা যায়। যেদিন সে বিশ্বাস করা বন্ধ করে দেয় যে আগামীকাল তার জন্য কিছু অপেক্ষা করছে, সেদিন থেকেই তার পতন শুরু হয়। এই উপলব্ধি ফ্র্যাঙ্কলের চিন্তাকে বদলে দিতে শুরু করল। তিনি নিজের মনকে প্রশ্ন করলেন, কেন কিছু মানুষ একই কষ্টের মধ্যেও বেঁচে থাকে, আর কিছু মানুষ ভেঙে পড়ে? একই ঠান্ডা, একই ক্ষুধা, একই নির্যাতন, তবু ফল ভিন্ন কেন? এই প্রশ্নের উত্তর তখনও তিনি জানতেন না, কিন্তু প্রতিদিন প্রতিটি মুখ, প্রতিটি মৃত্যু যেন তাকে সেই উত্তর খুঁজে পাওয়ার আরও কাছে নিয়ে যাচ্ছিল। হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে শক্তিশালী শরীর নয়, হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে না শুধু খাবারও, হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে এমন একটি কারণ যার জন্য সে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি। কিন্তু সেই কারণটি কি? ভালোবাসা? স্বপ্ন? দায়িত্ব? নাকি জীবনের আরও গভীর কোনো অর্থ? ভিক্টর ফ্র্যাঙ্কল খুব শিগগিরই সেই উত্তর খুঁজে পাবেন। আর সেই উত্তরই জন্ম দেবে এমন একটি দর্শনের যা আজও বিশ্বের কোটি কোটি মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। অন্ধকারের মাঝেও একটি আলো। কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রতিটি সকাল শুরু হতো একইভাবে। হাড় কাঁপানো ঠান্ডা, ক্ষুধায় জ্বলে ওঠা পেট, আর একটাই প্রশ্ন, আজকের দিনটাকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারব? দিনগুলো যেন আলাদা ছিল না। একই কাজ, একই অপমান, একই ক্লান্তি। শুধু ক্যালেন্ডারের তারিখ বদলাত, কিন্তু মানুষের জীবনে যেন সময় থেমে গিয়েছিল। ধীরে ধীরে ফ্র্যাঙ্কল একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। যাদের কাছে ভবিষ্যতের কোনো স্বপ্ন নেই, তারা সবচেয়ে দ্রুত ভেঙে পড়ছে। একদিন তিনি দেখলেন একজন বন্দী হঠাৎ বললেন, আমি আর পারছি না। পরদিন সে কাজে গেল না, খাবারও খেল না। সহকর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কয়েকদিনের মধ্যেই সে মারা গেল। ফ্র্যাঙ্কল বুঝলেন, অনেক সময় মৃত্যু শরীর থেকে শুরু হয় না, মৃত্যু শুরু হয় মানুষের আশা হারিয়ে ফেলা থেকে। এই উপলব্ধি তাকে নিজের জীবন নিয়েও ভাবতে বাধ্য করল। তার স্ত্রী, তিনি কি এখনো বেঁচে আছেন? তিনি জানতেন না, কেউ জানত না। কোনো খবর আসত না, কোনো চিঠি পৌঁছাত না। তবুও প্রতিদিন কাজ করার সময় তিনি মনে মনে স্ত্রীর সঙ্গে কথা বলতেন, তার মুখ কল্পনা করতেন, তার হাসি মনে করার চেষ্টা করতেন। একদিন তুষারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হল, মানুষের শরীরকে বন্দী করা যায়, কিন্তু তার ভালোবাসাকে নয়। সেই মুহূর্তে তিনি যেন স্ত্রীর উপস্থিতি অনুভব করলেন। তিনি সত্যিই সেখানে ছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু ফ্র্যাঙ্কলের কাছে সেটি বাস্তবের চেয়েও সত্য ছিল, কারণ সেই ভালোবাসাই তাকে বেঁচে থাকার শক্তি দিচ্ছিল। পরে তিনি লিখেছিলেন, মানুষের জীবনের সর্বোচ্চ অভিজ্ঞতাগুলোর একটি হল ভালোবাসা, কারণ ভালোবাসা আমাদের এমন একজন মানুষের কাছে পৌঁছে দেয় যিনি হয়তো আমাদের পাশে নেই, তবুও আমাদের ভেতরে বেঁচে থাকেন। এই উপলব্ধি ছিল গভীর। ক্যাম্প তার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তার পরিচয় কেড়ে নিয়েছিল, কিন্তু তার ভালোবাসা কেড়ে নিতে পারেনি। ঠিক তখনই ফ্র্যাঙ্কলের মনে আরেকটি চিন্তা জন্ম নিল। তিনি যে গবেষণার পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন, সেটি তো প্রথম দিনই হারিয়ে গেছে। বহু বছরের পরিশ্রম শেষ, কিন্তু সত্যিই কি শেষ? তিনি নিজেকেই উত্তর দিলেন, না। যদি আমি বেঁচে ফিরতে পারি, আমি আবার লিখব, আবার শুরু করব। এই নরকের প্রতিটি অভিজ্ঞতা আমি পৃথিবীকে জানাব, মানুষকে জানাব, সবচেয়ে ভয়ঙ্কর কষ্টের মাঝেও জীবনের অর্থ খুঁজে পাওয়া সম্ভব। সেদিন থেকে তার নতুন স্বপ্ন জন্ম নিল, একটি বই লেখার স্বপ্ন, যে বই একদিন বিশ্বের কোটি মানুষের জীবন ছুঁয়ে যাবে।
ফ্র্যাঙ্ক লক্ষ্য করলেন যেসব বন্দির মনে ভবিষ্যতের একটি ছবি ছিল তারা তুলনামূলকভাবে বেশি দিন টিকে থাকত। কেউ ভাবত আমার সন্তান আমার জন্য অপেক্ষা করছে, কেউ ভাবত আমার অসমাপ্ত কাজ শেষ করতে হবে, কেউ ভাবত আমি বাড়ি ফিরব। হয়তো তাদের সবাই শেষ পর্যন্ত ফিরতে পারেনি, কিন্তু সেই ভবিষ্যতের কল্পনাই তাদের আজকের কষ্ট সহ্য করার শক্তি দিত। এখানেই ফ্র্যাঙ্ক একটি অসাধারণ সত্য উপলব্ধি করেন। মানুষ শুধু বর্তমান নিয়ে বাঁচে না, মানুষ ভবিষ্যতের অর্থ নিয়েও বাঁচে। যার সামনে কোনো কারণ নেই তার কাছে প্রতিটি দিন একই রকম ভারী হয়ে ওঠে, কিন্তু যার সামনে একটি উদ্দেশ্য আছে সে একই কষ্টকেও অন্য চোখে দেখতে শেখে। এই কথাটি বুঝতে হলে আমাদের নিজেদের জীবনেও একবার তাকাতে হবে। কখন আমরা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ি? শুধু কাজ বেশি হলে? না, অনেক সময় কাজ কম থাকলেও আমরা ভেঙে পড়ি, কারণ আমরা বুঝতে পারি না কেন এই কাজ করছি। আবার এমনও হয় কেউ দিনের পর দিন কঠোর পরিশ্রম করছে, তবুও সে টিকে আছে। কেন? কারণ তার কাছে একটি কারণ আছে, একটি স্বপ্ন আছে, একটি মানুষ আছে, একটি দায়িত্ব আছে। ফ্র্যাঙ্কল যেন এখানেই আমাদের শেখাতে শুরু করেন, কষ্টের ওজন শুধু কষ্টের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে সেই কষ্টের পেছনে কোনো অর্থ আছে কিনা। ক্যাম্পের প্রতিটি দিন যেন তাকে একই শিক্ষা দিচ্ছিল, যে মানুষ কেবল বেঁচে থাকার চেষ্টা করে সে একসময় ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যে মানুষ কোনো অর্থপূর্ণ কারণের জন্য বাঁচে সে অসম্ভব কষ্টও সহ্য করতে পারে। এই উপলব্ধির মধ্যেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল একটি নতুন দর্শন, একটি নতুন মনোবিজ্ঞান, যার ভিত্তি সুখ নয়, ক্ষমতা নয়, বরং জীবনের অর্থ। কিন্তু একটি প্রশ্ন এখনও উত্তরহীন রয়ে গেল। যদি জীবনের অর্থই মানুষকে বাঁচিয়ে রাখে, তাহলে সেই অর্থ খুঁজে পাওয়া যায় কিভাবে? সেটি কি সবাইকে কেউ বলে দেয়, নাকি প্রত্যেক মানুষকেই নিজের উত্তর নিজেকেই খুঁজে নিতে হয়? এই প্রশ্নের উত্তরই বদলে দেবে ভিক্টর ফ্র্যাঙ্কলের জীবন, আর জন্ম দেবে তার সবচেয়ে বিখ্যাত দর্শন, লোগোথেরাপি। জীবনের অর্থের সন্ধান, লোগোথেরাপির জন্ম। কখনো কি ভেবে দেখেছেন একই ঝড়ে দুটি গাছ দাঁড়িয়ে থাকে, একটি উপড়ে যায়, অন্যটি বেঁচে থাকে। ঝড় কি আলাদা ছিল? না। তাহলে পার্থক্য কোথায়? ভিক্টর ফ্র্যাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পে দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নটি নিজেকে করেছিলেন। একই ক্ষুধা, একই শীত, একই অত্যাচার, তবুও কিছু মানুষ শেষ পর্যন্ত টিকে গেল আর কিছু মানুষ ধীরে ধীরে হারিয়ে গেল। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জন্ম নেয় এমন একটি দর্শন যা পরে পুরো পৃথিবী লোগোথেরাপি নামে চিনবে। ফ্র্যাঙ্কল লক্ষ্য করলেন মানুষকে শুধু খাবার দিয়ে বাঁচিয়ে রাখা যায় না, শুধু নিরাপত্তা দিয়েও না, শুধু আনন্দ দিয়েও না। মানুষের ভেতরে আরও গভীর একটি ক্ষুধা আছে, সেটি হল আমার বেঁচে থাকার কারণ কি? এই প্রশ্নের উত্তর হারিয়ে গেলে মানুষ ধীরে ধীরে নিজের ভেতর থেকেই ভেঙে পড়ে, আর উত্তরটি খুঁজে পেলে অবিশ্বাস্য কষ্ট সহ্য করতে পারে। তখনকার সময়ে মনোবিজ্ঞানের দুটি বড় ধারণা খুব জনপ্রিয় ছিল। একটি বলতো মানুষ মূলত সুখ খোঁজে, আরেকটি বলতো মানুষ ক্ষমতা আর নিয়ন্ত্রণ চায়। ফ্র্যাঙ্কল বললেন না। তিনি দেখেছেন এমন মানুষও হাসছে যার কাছে খাবার নেই, আবার এমন মানুষও ভেঙে পড়ছে যার শরীর এখনও টিকে আছে। তাহলে মানুষকে চালায় কি? তার উত্তর ছিল মানুষকে সবচেয়ে বেশি চালিত করে জীবনের অর্থ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি একে নাম দিলেন দ্য উইল টু মিনিং, অর্থের জন্য মানুষের আকাঙ্ক্ষা। ভাবুন তো, একজন শিক্ষক প্রতিদিন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, একজন মা রাত জেগে সন্তানের পাশে বসে থাকেন, একজন চিকিৎসক ঘণ্টার পর ঘণ্টা অপারেশন করেন। তারা কি কষ্ট পান না? অবশ্যই পান, কিন্তু সেই কষ্টের একটি অর্থ আছে, তাই তারা ভেঙে পড়েন না। ফ্র্যাঙ্কল বুঝেছিলেন যে কষ্টের কোনো অর্থ নেই সেটিই মানুষকে সবচেয়ে বেশি পুড়িয়ে দেয়। একদিন ক্যাম্পে কাজ করার সময় তিনি নিজের মনকে বললেন, যদি আমি একদিন এখান থেকে বেরোতে পারি, আমি পৃথিবীকে বলবো মানুষ আসলে কিভাবে বেঁচে থাকে। এই একটি চিন্তা তার প্রতিটি দিনকে বদলে দিতে শুরু করল। হঠাৎ করেই কষ্ট কমে যায়নি, ক্ষুধাও কমেনি, শীতও থামেনি, কিন্তু কষ্টের ভেতরে একটি দিক নির্দেশনা তৈরি হল। এখন তিনি শুধু বেঁচে থাকার জন্য বাঁচছিলেন না,
তিনি বাঁচছিলেন একটি অসমাপ্ত দায়িত্ব পূরণ করার জন্য। জীবন আমাদের কাছে সবসময় একটি প্রশ্ন রাখে। আমরা সারা জীবন জীবনকে জিজ্ঞেস করি, আমার জীবনের অর্থ কি? কিন্তু হয়তো প্রশ্নটি উল্টো। হয়তো জীবনই প্রতিদিন আমাদের জিজ্ঞেস করছে, আজ তোমার উত্তর কি? তুমি এই কষ্টের জবাব কিভাবে দেবে? এই ব্যর্থতার জবাব কিভাবে দেবে? এই শোকের জবাব কিভাবে দেবে? এটাই ছিল লোগোথেরাপি এর সবচেয়ে বড় পরিবর্তন। এটি মানুষকে উত্তর দেয় না, বরং তাকে নিজের উত্তর খুঁজে নিতে শেখায়। কারণ একজন বাবার জীবনের অর্থ তার সন্তানের মধ্যে থাকতে পারে, একজন শিল্পীর জীবনের অর্থ তার সৃষ্টিতে, একজন শিক্ষকের অর্থ তার ছাত্রদের মধ্যে, আর কারো কাছে হয়তো অর্থ লুকিয়ে আছে একটি অসমাপ্ত স্বপ্নে। কোনো একটি উত্তর সবার জন্য সত্য নয়। প্রত্যেক মানুষকে নিজের অর্থ নিজেকেই আবিষ্কার করতে হয়। ফ্র্যাঙ্কল বলতেন, মানুষ সাধারণত ৩টি পথে জীবনের অর্থ খুঁজে পেতে পারে। প্রথম পথ, সৃষ্টি। যখন আমরা এমন কিছু সৃষ্টি করি যা পৃথিবীতে আমাদের অনুপস্থিতিতেও বেঁচে থাকে। একটি বই, একটি গান, একটি গবেষণা, একটি প্রতিষ্ঠান, অথবা একটি ছোট্ট ভালো কাজ। দ্বিতীয় পথ, ভালোবাসা। ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা হল অন্য একজন মানুষের ভেতরের সম্ভাবনাকে দেখতে পারা, তাকে তার সেরা রূপে বিশ্বাস করা। এই কারণেই ক্যাম্পের অন্ধকারেও স্ত্রীর স্মৃতি ফ্র্যাঙ্কলকে বাঁচিয়ে রেখেছিল। তৃতীয় পথ, অনিবার্য কষ্টের প্রতি আমাদের মনোভাব। এই কথাটি ভুল বোঝা উচিত নয়। ফ্র্যাঙ্কল কখনো বলেননি যে কষ্ট খুঁজে বেড়াতে হবে, বরং তিনি বলেছেন, যদি কষ্ট এড়ানো সম্ভব হয়, অবশ্যই এড়াও। কিন্তু যদি এমন একটি কষ্ট আসে যেখান থেকে পালানোর কোনো পথ নেই, তখনও মানুষের হাতে একটি স্বাধীনতা থেকে যায়। সে ঠিক করতে পারে এই কষ্ট তাকে ভেঙে দেবে নাকি বদলে দেবে। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছু আগের চেয়ে দ্রুত। দ্রুত সাফল্য, দ্রুত বিনোদন, দ্রুত সম্পর্ক। কিন্তু একই সঙ্গে বেড়েছে একাকিত্ব, অস্থিরতা, অন্তর্গত শূন্যতা। হয়তো সমস্যাটা এই নয় যে আমাদের কাছে সবকিছু কম। হয়তো সমস্যাটা হলো আমরা জানি না কেন এগুলো চাই। আর যখন কেন হারিয়ে যায়, তখন কি আর কত, কোনোটাই আমাদের তৃপ্ত করতে পারে না। কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই অন্ধকারে দাঁড়িয়ে ভিক্টর ফ্র্যাঙ্কল একটি সত্য আবিষ্কার করেছিলেন। মানুষকে বাঁচিয়ে রাখে না শুধু শক্তি, না শুধু আশা, বরং একটি অর্থপূর্ণ কারণ, যে কারণের জন্য সে আগামীকাল আবার চোখ খুলতে চায়। কিন্তু যদি সেই অর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, যদি চারপাশে শুধু মৃত্যু, অপমান আর অসহায়তা থাকে, তখনও কি মানুষের হাতে কোনো স্বাধীনতা থাকে? এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে ফ্র্যাঙ্কলের সবচেয়ে বিখ্যাত শিক্ষায়, মানুষের শেষ স্বাধীনতা। মানুষের শেষ স্বাধীনতা। ভাবুন, আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্য কেউ নিচ্ছে। কখন ঘুম থেকে উঠবেন, কখন কাজ করবেন, কি খাবেন, কোথায় যাবেন, এমনকি আপনি বাঁচবেন নাকি মরবেন, সেই সিদ্ধান্ত আপনার হাতে নেই। তাহলে কি আপনি সম্পূর্ণ স্বাধীনতাহীন? আমরা হয়তো বলব হ্যাঁ, কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল বলবেন না, এখনও একটি স্বাধীনতা বাকি আছে। আর সেই একটি স্বাধীনতাই একজন মানুষকে মানুষ করে তোলে। কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রতিদিন বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চলত। কেউ গালাগাল দিচ্ছে, কেউ মারছে, কেউ অপমান করছে। অনেকেই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল, আমরা আর মানুষ নই। কিন্তু ফ্র্যাঙ্কল লক্ষ্য করলেন, একই পরিবেশেও কিছু মানুষ অন্যদের থেকে আলাদা। তাদের মুখে ক্লান্তি ছিল, তাদের শরীরে ক্ষুধা ছিল, তবুও তাদের চোখে এক ধরনের শান্তি ছিল। একদিন তিনি দেখলেন, একজন বন্দী নিজের রুটির ছোট্ট একটি অংশ আরেকজন অসুস্থ বন্দীকে দিয়ে দিল। এটি খুবই ছোট একটি ঘটনা, কিন্তু সেই ক্যাম্পে এক টুকরো রুটি মানে ছিল আরও কয়েক ঘন্টা বেঁচে থাকার সম্ভাবনা। তবুও সে নিজের খাবার ভাগ করে দিল। কেন? কারণ সে প্রমাণ করতে চেয়েছিল, তোমরা আমার শরীরকে বন্দী করতে পারো, কিন্তু আমার মানবিকতাকে নয়। ফ্র্যাঙ্কল এই দৃশ্য দেখে গভীরভাবে নাড়া খেয়েছিলেন। তিনি বুঝলেন, পরিস্থিতি মানুষকে প্রভাবিত করে, কিন্তু পরিস্থিতি মানুষকে পুরোপুরি নির্ধারণ করতে পারে না। দুজন মানুষ একই অন্ধকারে দাঁড়িয়ে থেকেও ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। একজন ঘৃণাকে বেছে নেয়, অন্যজন সহানুভূতিকে। একজন প্রতিশোধকে, অন্যজন ক্ষমাকে।
এই বেছে নেওয়ার ক্ষমতাই মানুষের শেষ স্বাধীনতা। পরে তিনি লিখেছিলেন, একজন মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু একটি জিনিস নয়, যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। এই কথাটি শুনতে সহজ, কিন্তু ভাবুন, এটি কোনো আরামদায়ক ঘরে বসে বলা কথা নয়। এটি এমন একজন মানুষের উপলব্ধি যিনি প্রতিদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তাই এই কথার ওজন শুধু দর্শনে নয়, বাস্তব জীবনেও। আমরা প্রায়ই বলি, ওর জন্য আমি রেগে গেলাম, পরিস্থিতি আমাকে ভেঙে দিল, ওরা আমার জীবন নষ্ট করে দিয়েছে। ফ্র্যাঙ্কল এসব অস্বীকার করেননি। তিনি জানতেন মানুষের ওপর অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু তিনি আমাদের একটি কঠিন প্রশ্ন করতে শেখান, এরপর আমি কি করব? কারণ ঘটনাটি হয়তো আমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আমার প্রতিক্রিয়া, সেটি এখনও আমার হাতে। এটি কোনো সহজ শিক্ষা নয়, কারণ আমরা সবাই জীবনে এমন কিছু মুহূর্তের মুখোমুখি হই যেখানে মনে হয় আমার আর কোনো উপায় নেই। কিন্তু ফ্র্যাঙ্কল বলছেন, উপায় সব সময় পরিস্থিতি বদলানো নয়, কখনো কখনো উপায় হল নিজেকে বদলানো। ভাবুন, একজন মানুষ তার চাকরি হারিয়েছে। দুজন মানুষেরই একই ঘটনা ঘটেছে। প্রথম ব্যক্তি ভেঙে পড়ল, নিজেকে শেষ বলে মনে করল। দ্বিতীয় ব্যক্তি কষ্ট পেল, কাঁদল, কিন্তু কয়েক মাস পরে নতুন পথ খুঁজে নিল। ঘটনা কি আলাদা ছিল? না, আলাদা ছিল তাদের প্রতিক্রিয়া। এই কারণেই ফ্র্যাঙ্কল বলেন, জীবন আমাদের সঙ্গে কি করবে তা সব সময় আমরা ঠিক করতে পারি না, কিন্তু জীবনকে আমরা কি উত্তর দেব সেটি অনেকটাই আমাদের হাতে। এই শিক্ষাটি আজকের পৃথিবীতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষের মনকে প্রতিদিন অসংখ্য ঘটনা প্রভাবিত করছে। একটি মন্তব্য, একটি ব্যর্থতা, একটি সম্পর্কের ভাঙন, একটি চাকরি হারানো, একটি স্বপ্ন ভেঙে যাওয়া, এসবের কোনোটিই ছোট নয়। কিন্তু এগুলোর পর আমরা নিজেদের কি গল্প বলছি, সেটি ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ তৈরি করে। ফ্র্যাঙ্কল কখনো বলেননি সব সময় শক্ত থাকো। তিনি বলেননি কষ্ট পেও না। বরং তিনি বলেছেন, কষ্ট অনুভব করো, শোক করো, কাঁদো, কিন্তু কষ্টকে কখনো তোমার পরিচয় বানিয়ে ফেলো না। কারণ তুমি তোমার ক্ষত নও। তুমি সেই মানুষ যে ক্ষত নিয়েও সামনে হাঁটার সিদ্ধান্ত নিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে ফ্র্যাঙ্কল বুঝতে পারলেন, ক্যাম্প তাকে শুধু কষ্ট দেয়নি, এটি তাকে মানুষ সম্পর্কে এমন কিছু শিখিয়েছে যা কোনো বিশ্ববিদ্যালয় কখনো শেখাতে পারত না। তিনি দেখেছেন সবচেয়ে অন্ধকার জায়গাতেও আলো থাকতে পারে, আর সেই আলো বাইরে নয়, মানুষের ভেতরেই জন্মায়। কিন্তু সেই আলোর মূল্য তাকে খুব বড় একটি মূল্য দিয়ে শিখতে হবে, কারণ সামনে অপেক্ষা করছে এমন এক সত্য যা তার হৃদয়কে চিরদিনের জন্য বদলে দেবে। যুদ্ধ শেষ হবে, ক্যাম্পের দরজা খুলবে, কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে তিনি জানতে পারবেন সব হারানোর প্রকৃত অর্থ কী। স্বাধীনতার পর সবচেয়ে বড় শূন্যতা। অনেকেই মনে করেন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে মুক্তি পাওয়ার দিনটিই ছিল বন্দীদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল লিখেছেন, বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ যে মানুষ বছরের পর বছর মৃত্যুর ছায়ার নিচে বেঁচে থাকে, সে একদিনে হঠাৎ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। 1945 সাল, যুদ্ধ শেষের পথে একদিন ক্যাম্পের ভেতরে অদ্ভুত এক নীরবতা নেমে এলো। প্রহরীদের চিৎকার নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, পাহারাও যেন আগের মতো নেই। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, আমরা মুক্ত। এই দুটি শব্দ শুনে কেউ চিৎকার করে উঠল না, কেউ আনন্দে নাচলও না, বরং অনেকেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারা যেন বিশ্বাসই করতে পারছিল না। এতদিন ধরে যেটিকে স্বপ্ন মনে হতো, সেটি সত্যি হয়ে গেছে। ফ্র্যাঙ্কল লিখেছেন, স্বাধীনতার প্রথম মুহূর্তে তিনি আনন্দের চেয়ে বেশি অনুভব করেছিলেন শূন্যতা। কারণ দীর্ঘদিন ধরে মানুষ যখন কেবল বেঁচে থাকার জন্য লড়াই করে, তখন তার ভেতরের অনুভূতিগুলো যেন জমে যায়। মুক্তি পেলেও সেগুলো সঙ্গে সঙ্গে ফিরে আসে না। একদিন তিনি ক্যাম্পের বাইরে হাঁটছিলেন। চারদিকে সবুজ ঘাস, খোলা আকাশ, পাখির ডাক। যে দৃশ্য একসময় সাধারণ ছিল, আজ সেটি অলৌকিক মনে হচ্ছে। তিনি হাঁটু গেড়ে মাটিতে হাত রাখলেন। মনে হল, আমি সত্যিই বেঁচে আছি।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ তার সামনে অপেক্ষা করছিল আরও কঠিন একটি সত্য। তিনি ফিরে গেলেন নিজের পুরনো জীবনের খোঁজে। খুঁজলেন বাবা মাকে, ভাইকে, সবচেয়ে বেশি খুঁজলেন তার প্রিয় স্ত্রীকে। মনে মনে তিনি এতদিন ধরে বিশ্বাস করে এসেছিলেন, হয়তো তিনি কোথাও আছেন, হয়তো আবার দেখা হবে। কিন্তু একে একে তিনি জানতে পারলেন তার বাবা মারা গেছেন, তার মা আর বেঁচে নেই, তার ভাইও নেই, আর তার স্ত্রীও আর এই পৃথিবীতে নেই। এক মুহূর্তে যেন পৃথিবী আবার ভেঙে পড়ল। এতদিন তিনি যে ভালোবাসাকে আঁকড়ে বেঁচেছিলেন, সেই মানুষটিই আর নেই। ভাবুন তো, আপনি বছরের পর বছর শুধু একটি আশাকে ধরে বেঁচে আছেন, আর মুক্তি পাওয়ার পর জানতে পারলেন যার কাছে ফিরতে চেয়েছিলেন তিনি আর কখনো আপনার অপেক্ষায় ছিলেন না। এমন মুহূর্তে কি মানুষ আবারও ভেঙে পড়ে না? অবশ্যই পড়ে। ফ্র্যাঙ্কলও পড়েছিলেন, কারণ তিনি কোনো পাথরের মানুষ ছিলেন না, তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা জন্ম নেয়। তিনি বুঝলেন, জীবনের অর্থ কখনো একটি মানুষের ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না। কারণ মানুষ চলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, স্বপ্ন হারিয়ে যেতে পারে, কিন্তু জীবনের অর্থ খোঁজার ক্ষমতা আমাদের ভেতরেই থাকে। আর সেই ক্ষমতাই মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়। অনেকেই মনে করেন অর্থপূর্ণ জীবন মানেই কষ্টহীন জীবন। ফ্র্যাঙ্কল বললেন, না, অর্থপূর্ণ জীবনেও কষ্ট থাকবে। পার্থক্য শুধু এতটুকু, অর্থহীন কষ্ট মানুষকে ভেঙে দেয়, অর্থপূর্ণ কষ্ট মানুষকে বদলে দেয়। নিজের শোককে বুকে নিয়েই তিনি আবার কাজ শুরু করলেন, আবার রোগীদের দেখতে শুরু করলেন, আবার লিখতে বসলেন। তিনি সেই হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি নতুন করে লিখলেন, আর সেই লেখাই একদিন হয়ে উঠল ম্যানস সার্চ ফর মিনিং, একটি বই যা কোটি কোটি মানুষের হাতে পৌঁছে দিয়েছে এই বিশ্বাস, মানুষের জীবন যতই অন্ধকারে ডুবে যাক না কেন, তার ভেতরে অর্থ খুঁজে পাওয়ার সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না। আজ আমরা যখন কোনো ব্যর্থতা, কোনো বিচ্ছেদ, কোনো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কিংবা জীবনের গভীর অনিশ্চয়তার মুখোমুখি হই, তখন প্রায়ই মনে হয় এবার সব শেষ। কিন্তু ফ্র্যাঙ্কলের জীবন যেন নীরবে আমাদের কাঁধে হাত রেখে বলে, না, শেষ নয়। যতক্ষণ তুমি নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছ, ততক্ষণ তোমার গল্প শেষ হয়নি। হয়তো এ কারণেই ম্যানস সার্চ ফর মিনিং শুধু বন্দিত্বের স্মৃতি কথা নয়, এটি শোকের পর কিভাবে বাঁচতে হয়, সব হারানোর পর কিভাবে আবার শুরু করতে হয়, আর জীবনের সবচেয়ে অন্ধকার রাতেও কেন একটি ছোট্ট আলো জ্বালিয়ে রাখা উচিত, তারই এক অনন্য দলিল। কিন্তু এখনও একটি প্রশ্ন বাকি, যদি জীবনের অর্থ প্রত্যেক মানুষের জন্য আলাদা হয়, তাহলে আমরা কিভাবে আমাদের নিজের জীবনের অর্থ খুঁজে পাব? এই শেষ প্রশ্নের উত্তর নিয়েই আমাদের যাত্রা পৌঁছাবে সমাপ্তির দিকে। আপনার জীবনের অর্থ কি? ফ্র্যাঙ্কলের শেষ শিক্ষা। একটি বই শেষ হতে পারে, একটি যুদ্ধও শেষ হতে পারে, কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের সারা জীবন খুঁজে যেতে হয়। ভিক্টর ফ্র্যাঙ্কলের কাছে সেই প্রশ্নটি ছিল, মানুষ কেন বেঁচে থাকে? আর আজ এই গল্পের শেষে এসে হয়তো সেই একই প্রশ্নটি আমাদের সামনেও দাঁড়িয়ে আছে। আমরা প্রায়ই ভাবি জীবনের অর্থ হয়তো কোথাও লুকিয়ে আছে, একদিন হঠাৎ আমরা সেটি খুঁজে পাব, তারপর সবকিছু সহজ হয়ে যাবে। ফ্র্যাঙ্ক তিনি বলেন, জীবনের অর্থ কোনো স্থায়ী উত্তর নয়, এটি প্রতিদিনের একটি সিদ্ধান্ত। আজ তুমি কিভাবে বাঁচবে, আজ তুমি কাকে সাহায্য করবে, আজ তুমি কষ্টের মুখোমুখি হয়ে কি সিদ্ধান্ত নেবে, সেখানেই ধীরে ধীরে জন্ম নেয় তোমার জীবনের অর্থ। তিনি কখনো বলেননি সবাইকে একই পথ অনুসরণ করতে হবে, বরং তিনি বলেছেন প্রত্যেক মানুষের জীবনের প্রশ্ন আলাদা, তাই উত্তরও আলাদা। কেউ তার সন্তানের জন্য বাঁচে, কেউ একটি বই লেখার জন্য, কেউ একটি অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য, কেউ অন্য মানুষের জীবন একটু সহজ করার জন্য। জীবনের অর্থ কখনো ধার করা যায় না, এটি আবিষ্কার করতে হয়। আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমাদের চারপাশে সব সময় তুলনা। কে বেশি সফল, কার কাছে বেশি অর্থ, কার জীবন বেশি সুন্দর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের জীবনের উজ্জ্বল মুহূর্ত দেখে আমরা অনেক সময় নিজেদের জীবনকে ব্যর্থ মনে করি। কিন্তু ফ্র্যাঙ্কল যেন আমাদের থামিয়ে দিয়ে বলেন, অন্যের জীবনের অর্থ খুঁজতে গিয়ে নিজের জীবনের অর্থ হারিয়ে ফেলো না, কারণ তোমার জীবন, তোমার প্রশ্ন
আর তোমার উত্তর সবই একান্ত তোমার। আরেকটি বিষয় তিনি আমাদের শেখান, সুখকে কখনো জোর করে ধরা যায় না। যখন আমরা শুধু সুখের পেছনে ছুটি, সুখ আরও দূরে সরে যায়। কিন্তু যখন আমরা অর্থপূর্ণ কাজ করি, যখন আমরা ভালোবাসি, যখন আমরা নিজের দায়িত্ব পালন করি, তখন সুখ নিঃশব্দে আমাদের জীবনে এসে দাঁড়ায়। সুখ লক্ষ্য নয়, সুখ হল অর্থপূর্ণ জীবনের একটি ফল। এখন হয়তো আপনি ভাবছেন, কিন্তু আমি যদি এখনো আমার জীবনের অর্থ খুঁজে না পাই? ফ্র্যাঙ্কল বলতেন, তাহলে আজই পুরো জীবনের উত্তর খুঁজতে হবে না, শুধু আজকের দিনের উত্তর খুঁজুন। আজ এমন একটি কাজ করুন যার জন্য রাতের শেষে নিজেকে বলতে পারবেন, আজকের দিনটি বৃথা যায়নি। জীবনের অর্থ অনেক সময় একসঙ্গে আসে না। ছোট ছোট অর্থপূর্ণ সিদ্ধান্ত মিলেই বড় অর্থ তৈরি হয়। ফ্র্যাঙ্কলের জীবন আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। মানুষের শক্তি তার কখনো না পড়ে যাওয়ার মধ্যে নয়, বরং প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর মধ্যে। তিনি তার পরিবারকে হারিয়েছেন, তার গবেষণা হারিয়েছেন, তার পুরনো জীবন হারিয়েছেন। তবুও তিনি পৃথিবীকে দিয়েছেন এমন একটি বই যা অসংখ্য মানুষকে হতাশার অন্ধকার থেকে আলো খুঁজে নিতে সাহায্য করেছে। হয়তো এটাই একজন মানুষের সত্যিকারের বিজয়। এখন একবার নিজের জীবনের দিকে তাকান। হয়তো আপনারও কিছু অপূর্ণতা আছে, কিছু ব্যর্থতা আছে, কিছু শোক আছে, কিছু প্রশ্ন আছে যার উত্তর এখনো পাননি। কিন্তু যদি ভিক্টর ফ্র্যাঙ্কলের গল্প আমাদের একটি জিনিস শিখিয়ে থাকে, তবে সেটি হল, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হয়তো এখনও লেখা বাকি। আজকের কষ্ট আগামী দিনের অর্থ হয়ে উঠতে পারে। আজকের অন্ধকার কোনো একদিন অন্য কারো জন্য আলো হয়ে উঠতে পারে। হয়তো এই কারণেই ম্যানস সার্চ ফর মিনিং শুধুমাত্র একটি বই নয়, এটি একটি আয়না, যেখানে আমরা ভিক্টর ফ্র্যাঙ্কলকে যতটা দেখি তার চেয়েও বেশি দেখি নিজেদের। আমরা বুঝতে শিখি, জীবন আমাদের কাছে সবসময় সহজ হবে না, কিন্তু জীবন সবসময় আমাদের একটি প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারবে না। উত্তরটি লিখতে হবে আমাদের নিজেদের। যদি আজকের এই গল্প আপনার মনে একটি নতুন প্রশ্ন জাগিয়ে থাকে, যদি আপনি অনুভব করেন জীবনের অর্থ খোঁজার এই যাত্রায় আপনিও একজন পথিক, তাহলে গল্পের আয়নার সঙ্গে থাকুন। কারণ প্রতিটি মহান বই শুধু একটি গল্প বলে না, আমাদের নিজেদের গল্পটাকেও নতুন করে পড়তে শেখায়। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, আর নিজের জীবনের অর্থ খুঁজে যাওয়ার সাহস কখনো হারাবেন না।